আসসালামু আলাইকুম। বার্ষা থেকে আপনাদের স্বাগত। কথা বলছি আমি মোহাম্মদ রাশিদুজ্জামান। আজ এই সরকার ৪ মাস অতিবাহিত করেছে। এই ৪ মাসে যদি আমরা দেখি তাদের সফলতা ও ব্যর্থতাগুলো, অনেকেই হয়তো আমার সঙ্গে একমত হবেন যে তাদের সফলতা থেকে ব্যর্থতার পাল্লাই বেশি বাড়ে। আর্থিক খাতে কিছু সফলতার চিহ্ন দেখা যায়। বড় বড় কিছু আর্থিক কেলেঙ্কারির তথ্য উদ্ঘাটন, হয়তো বিদেশে অর্থ পাচার ঠেকানো, কিন্তু একই সাথে যে আর্থিক খাতের একটা বড় বিপর্যয়, যেটা হয়তো এই সরকারের দায় না, তারপরেও জনগণ এই সরকারের সময় এসেই তা উপলব্ধি করতে পেরেছে। তা হলো ব্যাংকিং খাতের দেউলিয়াত্ব। অর্থাৎ যে প্রায় ৭, ৮টা ১০টা ব্যাংক এবার দেউলিয়া দ্বার প্রান্তে, যারা গ্রাহকের টাকা দিতে পারছে না। এবং এই সমস্যাটা যত পুরানোই হোক না কেন, হয়তো বিগত সরকারের আমলেই সমস্যাটা তৈরি হয়েছে, কিন্তু সেই সরকার চলে যাওয়ার পরে গ্রাহক এই সমস্যাগুলো ফেস করছে। গ্রাহকের মধ্যে যে অসন্তুষ্টি, সেটা কিন্তু এখনই প্রকাশ পাচ্ছে। পাশাপাশি প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা বা সরকারি অন্যান্য ব্যবস্থাপনায় সাফল্যের মাত্রা একেবারেই নগণ্য। আবার মোটা দাগে যে ব্যর্থতা দেওয়া যাবে তাও ঠিক নয়। এই সরকার আসার পরে মাত্র কদিনে তাকে অনেকগুলো রাস্তার আন্দোলন, বিভিন্ন দাবি দেওয়া, বিভিন্ন কিছু ফেস করতে হচ্ছে। এগুলো যেমন ঠিক, তেমনি এই সরকারের কাছে জনগণের চাহিদা বা আমাদের আকাঙ্ক্ষা অনেক বেশি আকাশচুম্বী ছিল, যে কারণে সকলেই চেয়েছিল বা আশা করেছিল এই সরকার এসে এমন কিছু করবে যাতে সবাই চমকিত হয়ে যাবে। যে সরকার তো বোতল থেকে বের হওয়া কোনো ভূত না, যে আলাদিনের চেরাগের মতো ফু দিয়ে দেবে আর হঠাৎ করে কিছু একটা হয়ে যাবে। আমি এটাতে একমত। ডক্টর ইউনূসের জায়গায় অন্য কেউ আসলেও হয়তো খুব দ্রুত সেরকম কিছু করা সম্ভব ছিল। কিন্তু ইউনূস সরকার যে গতিতে চলছেন, তার থেকে আরেকটু বেশি গতিতে কি চলা সম্ভব ছিল? অনেকেই মনে করেন অবশ্যই কিছু কিছু সিদ্ধান্ত আরো দ্রুততার সঙ্গে নেওয়া যেত, কিছু বিষয়ে আরো কঠোর সিদ্ধান্ত নেওয়া যেত, এবং কিছু বিষয়ে তাদের রাষ্ট্র পরিচালনার নীতি ভিন্নভাবে প্রয়োগ করলে হয়তো ফলাফল আরেকটু ভালো আসত। একদিকে সরকার শুরুতেই জনগণের উদ্দেশ্যে বলে দিল, আপনারা ধৈর্য ধরুন, আপনারা শান্ত থাকুন, সবাইকে এক পরিবার মনে করুন। তিনি আমাদেরকে বললেন আমরা ধৈর্য ধরলাম, তিনি বললেন না আমরা কতদিন ধৈর্য ধরব। সবাইকে এক পরিবার মনে করতে বলল, আমরা মনে করলাম, কিন্তু তিনি সন্ত্রাসীদের ধরলেন না। এখন পর্যন্ত যেটা মূল লক্ষ্য এই সরকারের ক্ষমতায় আসা, যে আওয়ামী ফ্যাসিস্ট আমলে যারা দুর্নীতি করেছে, যারা হত্যা, খুন, রাহাজানি ইত্যাদি অন্যায় ফৌজদারি মামলায় যারা সাজা হওয়ার সম্ভাবনা আছে, তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই দেশের জনগণের উপরে যে অত্যাচার করা হয়েছে, যে অমানবিক পাশবিক অত্যাচার করা হয়েছে,
যে অবর্ণনীয় অন্যায় আচরণ করা হয়েছে তাদের উপর, সেটা ফল হিসাবে এখন পর্যন্ত কয়জন বড় বড় দুর্নীতিবাজ বা অপরাধী গ্রেপ্তার হয়েছে? উল্লেখযোগ্য একটা সংখ্যক 700 বা 800 একটা সংখ্যা আমরা শুনলাম সেনাবাহিনীর কাছে। সেনাবাহিনী তাদেরকে ছেড়ে দিলেন, ভালো কথা। তারা এখন দেশের ভিতরে আছে না বাইরে গেছে আমরা জানি না। প্রথমে বিচার বিভাগ সংস্কার করতে হবে, খুবই যৌক্তিক কথা। বিচার বিভাগে কোনো কিছুই ছিল না, বিচার বিভাগ সংস্কার করতে হবে। সেখানে বিচারপতিদের অপসারণ করা হলো, কয়েকজন বিচারপতি অপসারণ করলো, তারপরে বিভিন্ন প্রসিকিউটর নিয়ে করা হলো। 3 মাস সময় সেখানে অতিবাহিত হয়ে গেল, কিন্তু এখন তো 4 মাস যাচ্ছে। এই সময়ের মধ্যে আমরা কি সেই রকম কিছু দেখছি যাতে সরকারের উপরে আশা করা যায়? নাকি তিনি শুধু চাইছেন তাইরে নাইরে করে একটা নির্দিষ্ট সময় পার করবেন, এরপরে যেটা হয় আমাদের সমাজে, যত দিন যেতে থাকবে ক্ষমতার প্রতি মানুষের শ্রদ্ধা কমতে থাকবে, জনসমর্থন কমতে থাকবে। একটা পর্যায়ে এমন চাপ সৃষ্টি করা হবে যাতে করে তার পক্ষে স্বাভাবিক কর্মকাণ্ড করাই দুরূহ হয়ে পড়বে। আর এই সরকার তো রাজনৈতিক সরকার না, সেক্ষেত্রে রাজনীতিবিদদের একটা চাপ তাকে নিতেই হবে। এদিক থেকে সরকার কতটা সফলতার সঙ্গে এই বিষয়গুলো মোকাবেলা করতে পারছে? অনেকেই মনে করছেন এই সরকার সফলতার সঙ্গে বিষয়গুলো মোকাবেলা করতে পারছে না। সরকারের মধ্যে একটা বড় সমস্যা দেখা যাচ্ছে, সেটা তাদের সাহসী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে। যে কোনো বিষয়ে তারা মনে হয় দোটানার মধ্যে ভোগে সবসময়। তাদেরকে একটা কেউ জোরে কথা বললে, কোনো রাজনীতিবিদ তাদের বড় সমালোচনা করলে তারা সেখান থেকে সরে আসছে। তাদের সরকারে ছাত্রদের প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে, এর একটা বড় উদ্দেশ্য হওয়া উচিত ছিল তারা সাহসিকতার সাথে সরকার পরিচালনা করবে, কিন্তু তারা কি তা পাচ্ছে? সরকার পরিচালনায় যতখানি না সাহসিকতা দেখা যাচ্ছে, তার থেকে তাদের ভীত সন্ত্রস্ততা বেশি পরিলক্ষিত হচ্ছে। মুষ্টিমেয় 3-4 জন উপদেষ্টার কথা বাদ দিলে বেশিরভাগ উপদেষ্টার মধ্যে কোনো ধরনের কোনো দৃঢ়তা লক্ষ্য করা যাচ্ছে না। এমতাবস্থায় সরকার যে তার উপদেষ্টা পরিষদ পরিবর্তন করবেন বা তার রাষ্ট্র পরিচালনা কৌশল পরিবর্তন করবেন, এ ধরনের কোনো লক্ষণও পরিলক্ষিত হচ্ছে না। তার উপরে একদিকে বিচার না করা, আরেকদিকে হাজার হাজার লক্ষ লক্ষ সন্ত্রাসী দেশের মধ্যে ঘুরে বেড়ানো, তাদের প্রতি ব্যবস্থা না নেওয়া, আরেকদিকে নতুন করে সকল রাজনৈতিক দলকে সামনে নিয়ে আসা একটা অপচেষ্টাও মনে হচ্ছে, দেখা যাচ্ছে। এই সরকার যে জনসমর্থন নিয়ে সরকার গঠন করেছে, তার কতটুকু তারা ব্যবহার করতে পারছে? এতটা জনসমর্থন থাকার পরেও এই সরকার যদি ভীত সন্ত্রস্ত থাকে, কোনো দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে বা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর প্রেসারে তারা নত হয়ে যায়, তাহলে জনগণের কথা কে বলবে? আর 4 মাস পর সরকারের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, জুলাই অভ্যুত্থানে
ছাত্রদের দেয়াল লিখন থেকে যে কথাগুলো তিনি বই আকারে লিপিবদ্ধ করে বিদেশে বড় বড় নেতাদের দিয়ে আসলেন, বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের দিয়ে আসলেন, সেই কাজগুলো তিনি করবেন জাতির সামনে তিনি প্রকাশ্যে সেটা ঘোষণা করেছেন। কিন্তু তিনি কি সেই পথে এগোচ্ছেন? আমরা টক শো বলি, মিডিয়া বলি, সেখানে নির্দিষ্ট কিছু মানুষই ঘুরে ফিরে আসে এবং তারা প্রত্যেকে কোনো দল বা গোষ্ঠী বা বিশেষ কোনো শ্রেণীর প্রতিনিধিত্ব করে। তাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নে কেউ কাজ করে। নিরপেক্ষ জনগণের হয়ে কথা বলে বা নিরপেক্ষভাবে জনগণ কি চাইছে সেসব তুলে আনার মতো মানসিকতা নিয়ে কাজ করে। এ ধরনের সাংবাদিক বলুন, এ ধরনের মিডিয়া কর্মী বলুন, এ ধরনের টক শোতে কথা বলা মানুষ বলুন, অথবা অথবা সোশ্যাল মিডিয়া বিভিন্ন ফেসবুক, ইনস্টাগ্রাম এইগুলোতে লেখালেখি করা মানুষের সংখ্যা খুবই কম, একেবারেই নয়। সেক্ষেত্রে এই যে আপামর জনসাধারণ, যারা যাদের ত্যাগের বিনিময়ে, যাদের সমর্থন নিয়ে এই সরকার ক্ষমতায় গিয়েছে, তাদের স্বার্থ কে দেখবে? তাদের স্বার্থ তো এই সরকারকেই দেখতে হবে। এই সরকার যদি ব্যর্থ হয় এবং তাদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কোনো দল বা বিশেষ গোষ্ঠীর স্বার্থকে প্রাধান্য দিয়ে তাদের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্য নিয়ে কাজ করে, তাহলে এই দেশের জনগণ কখনো এই সরকারকে হয়তো ক্ষমা করবে না।